তাই সবাইকে শুভেচ্ছা। আমরা যে কোয়েরি ক্লাস শুরু করছি, যে কোয়েরির জন্য আমরা কতগুলো জিনিস মনে রাখার চেষ্টা করব। প্রাথমিকভাবে এটা একটা সমস্যা তৈরি করে, যে কারণে যে কোয়েরি শুরু হয় $সাইন দিয়ে, এবং এর ভিতর থাকে একটা সিলেক্টর এবং এর পরে থাকে একটা অ্যাকশন, শেষে এটা ক্লোজিং একটা সেমিকোলন থাকে। সুতরাং সিলেক্টর দিয়ে বোঝায় কার উপর ইফেক্টটা হবে, আর অ্যাকশন দিয়ে বোঝায় কি ইফেক্ট হবে। যেমন আমি যদি সিলেক্টরে লিখি পি, তাহলে অ্যাকশনটা লিখলাম হাইড, তাহলে আমি বুঝাচ্ছি পি হচ্ছে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটা হাইড হয়ে যাবে। অথবা শো হতে পারে, অথবা অন্য কোনো কিছু, ফেড হতে পারে যে এটা বড় হয়ে যাবে, ছোট হয়ে যাবে, বিভিন্ন ধরনের ইফেক্ট এর উপর পড়বে। এই জন্য এটাকে সিলেক্টর বলছে। কার উপর কার্যকরী হবে, HTML এর কোন এলিমেন্টের উপর কার্যকরী হবে সেটা, আর এটাকে অ্যাকশন বলা হচ্ছে কি কাজ হবে, কার্যকর হয়ে কি ঘটনা ঘটবে সেটা। তো এরকম আমরা তৈরি করব। তো এটা এরপরে যেটা থাকে সেটা হচ্ছে এটা কখন কার্যকরী হবে। তো আমরা যেভাবে যে কোয়েরির প্রথম স্ট্রাকচারটা তৈরি করে নেওয়া জরুরি, তার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এরকম 3টা করে নিব। 2টা হলো, 3টা হলো। আর এটা আমরা সেভ করিনি, আপাতত সেভ করছি না, পরে করব। তো প্রথম যেটা হলো, আমি বললাম যে এখানে একটা সিলেক্টর হলো পি, আর এখানে বলছি এটা হাইড হয়ে যাবে। খুব কমন একটা স্ট্রাকচার যে আমাদের পি এলিমেন্টটা হাইড হয়ে যাবে। এখন এখানে বলবো যে কখন হবে, নিচের ঘটনাটা কখন ঘটবে। দেখা যাচ্ছে যে আমার একটা বাটন থাকলো, বাটন, এটাই যখন ক্লিক করব তখন হাইড হবে। কিন্তু এগুলো আসলে বাটন ক্লিক হচ্ছে এক ধরনের ফাংশনগুলোকে এভাবে লিখতে হয়। এখানে বেশ কিছু জিনিস আমি লিখছি, একটু দেখে নাও। তাহলে আমাদের মোট লিখলাম 2টা। যখন পি প্যারাগ্রাফ ট্যাগের ভিতর যা লেখা আছে সেটা হাইড হয়ে যাবে, কখন, যখন বাটনকে ক্লিক করব। এখন এটা আমাদের সিকিউরিটির জন্য উপরে আরেকটা অংশ লিখব, যে একটা ওয়েব পেজ লোড হওয়ার আগেই যেন আমাদের যে কোয়েরি কাজ না করে, সেটা হচ্ছে ডকুমেন্ট রেডি ফাংশন। কি ফাংশন? ডকুমেন্ট রেডি ফাংশন। তাহলে প্রথমে দিব ডকুমেন্ট, তারপরে এখানে হবে রেডি, এর ভিতরে হবে ফাংশন। এখানে ফার্স্ট ব্র্যাকেট হলো, ফাংশন হলেই তারপরে সেকেন্ড ব্র্যাকেট হয়, এবং সেকেন্ড ব্র্যাকেটের মাঝখান থেকে এন্টার দিতে হয়। এন্টার দিয়ে নিচের যত অংশ আছে আমার সব অংশটা এর ভিতর তুলে দিব। তাহলে এখন আমাদের এটা কাজ করার মতো হয়েছে, এবং আমার কিন্তু যে অংশটা সিলেক্টেড অবস্থায় আছে এই অংশটা রিপিট হবে, আর ডকুমেন্ট রেডি ফাংশনের ভিতরেই আমি সবকিছু লিখব। কথা বুঝতে পেরেছো? যে আমার এই দেখো, এই যে অংশটা, এই অংশটা বারবার রিপিট করব আমার যত ফাংশন লেখার দরকার হয়, আর সব কিছু এর ভিতরে লিখবো। যদি আরেকটা লেখার দরকার হয় তাহলে এটাকে কপি করে এরকম করে দিব, এরকম করে দিব। আরেকটা যদি দরকার হয়, তার মানে এই যে ডকুমেন্ট রেডি যে ফাংশন, এই সেকেন্ড ব্র্যাকেট থেকে এই যে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর, এর ভিতর ব্লকগুলো তৈরি হবে, বাড়বে, আর কিছু হবে না। যে এটা কখনো 2বার 3বার হবে না, এটা একবার হবে, এবং যা ফাংশন লিখবো এর ভিতরে লিখবো। ঠিক আছে? তাহলে আবার দেখি আমরা কি দিয়ে শুরু করেছিলাম। আমরা 3টা ব্লক নিয়েছিলাম এরকম, তাই না? এরকম, এটা ছিল সর্বশেষ। কি কাজ হবে প্যারাগ্রাফে, এখানে বলেছি প্যারাগ্রাফ হাইড হয়ে যাবে।
আচ্ছা, কখন হবে? এই বাটন যখন ক্লিক করব তখন, এবং বাটন ক্লিক হচ্ছে একটা ফাংশন, যেহেতু ফাংশন তাহলে এখানে ফাংশন লিখব, ফাংশনের পরে ফার্স্ট ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব, এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমরা কোডগুলো লিখব। কি লিখবো? এই যে নিচের এটা উপরে উঠাই দিব, এখানে উঠাই দিব। এরপরে বলেছি এটা কখন, এই কাজগুলো কখন হবে। বাটন ক্লিক করলে পি হাইড হয়ে যাবে, এটা কখন হবে? যখন আমাদের ডকুমেন্ট রেডি হয়ে যাবে। ডকুমেন্ট রেডি ফাংশন, ডকুমেন্ট রেডি ফাংশন, ফাংশন হবে, ফাংশনের পরে ফার্স্ট ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেট হবে, ওর ভিতর জায়গা করব, সেখানে নিচের অংশটা তুলে দিব। এই হয়ে গেল আমার স্ট্রাকচার। তাহলে আমরা মাঝখান থেকে শুরু করেছিলাম, এবার প্রথম থেকে শুরু করি। যে কোয়েরি কি জিনিস, তাই না? একটু মজা করে করলাম যে মাঝখান থেকে শুরু করলাম। এই কাজটা আমরা করব, যেহেতু এই কাজটা প্রথম দিকে একটু ঝামেলাপূর্ণ মনে হয়, এই জন্য প্রথমে একটু বলে নিলাম এবং আবারও এটা করে দেখাবো। আমরা গত কয়েকটা ক্লাসে যে জাভা স্ক্রিপ্ট শিখেছি, এই জাভা স্ক্রিপ্টটা হচ্ছে আমাদের র কোডিং। এই জাভা স্ক্রিপ্ট দিয়ে তৈরি করা একটা রেফারেন্স আছে বা লাইব্রেরি আছে। সেই লাইব্রেরিটা, অনেক লাইব্রেরি আছে, তার ভিতর যে কোয়েরি হচ্ছে একটা লাইব্রেরি। এটা বড় বড় কোম্পানির লোকজন তারা এটা তৈরি করে রেখেছে, আমরা শুধু ব্যবহার করব। কি করব? শুধু ব্যবহার করব। কি করে ব্যবহার করব? আমাদের সেই কোডটুকু নিয়ে আসবো, নিয়ে এসে আমাদের ফাইলে লিঙ্ক করে দিব, আমাদের ফাইলে লিঙ্ক করে দিব। ঠিক আছে? আমরা ওদের ওই কোডটা নিয়ে এসে আমাদের ফাইলে লিঙ্ক করে দিব। তাহলে আমাদের জানতে হবে যে ওই কোড কোথায় আছে, তাই তো? তো সেইটা আমরা একটু দেখব যে কোড কোথায় আছে। কোড ইন্টারনেটে আছে, এই যে jquery.com এখানে আছে, সরাসরি কোডটা তুমি দেখতে পারবা jquery.com এ। আর আছে বিভিন্ন কোম্পানি যারা এটা তৈরি করেছে তাদের ওয়েবসাইটে তারা দিয়ে রাখছে, তাদের ওয়েবসাইটে এরা দিয়ে রাখছে, সেখান থেকে সরাসরি আমরা ব্যবহার করতে পারি। তো অরিজিনালটা দেখে নিই। এ দেখো, ডাউনলোড jQuery, তাই তো? এই যে ডাউনলোড দিলে এটা আসে কম্প্রেসড প্রোডাকশানে, যে jQuery 3.1.1। এটা যদি ক্লিক করি আমার কোডটা সব দেখাচ্ছে। এই যে এত লাইন, শত শত লাইন এরা লিখে রেখেছে, কম্প্রেসড ভার্সন বা মিনিফাইড ভার্সন, এই কোড। তাহলে আমার সুবিধা কি? ওরা কোডটা দিয়ে রেখেছে, আমি শুধু ব্যবহার করব। তাহলে এটা Ctrl+A দিয়ে সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করব, কপি করে একটা ফাইল তৈরি করব, সেই ফাইলে এটা সেভ করে রাখবো। এই যে jQuery.js আমি সেভ করে রেখেছি। তুমি এরকম করতে পারো যে এখানে নিউ একটা ফাইল নিলে, টেক্সট ফাইল, এটা নাম দাও jQuery_base2.js, এইটা জরুরি। এক্সটেনশনটা হচ্ছে jQuery_base2 এক্সটেনশন প্রয়োজনে। আচ্ছা, এটা ইয়ে করো, এটা দাও, ওপেন করো, ফাইলটা ওপেন করো। রে, এটা তো ওপেন হয় না। ওপেন করি বা ওপেন উইথ দিয়ে করি, নোটপ্যাডেও ওপেন করতে পারি, ফাঁকা আছে, তাই না? এই মুহূর্তে আমি ওই ওয়েবসাইট থেকে কপি করেছিলাম, এটা ভি দিয়ে দিলাম, Ctrl+V দিয়ে এখানে পেস্ট করে দিলাম। এই যে সব চলে আসছে, তাই তো? এবার সেভ করে দাও। এইটুকু হচ্ছে কোড, এটা আমরা নিয়ে আসলাম। আর একটা পদ্ধতি আছে, ওটা একটু পরে শিখবো। একই সাথে দুইটা না শিখে, আমি ওদের দুইটা একসঙ্গে শিখাইছিলাম, কারো কারো সমস্যা হয়েছে। আমরা আপাতত একটা পদ্ধতি শিখে আজকের ক্লাসের শেষের দিকে ওটা বলবো। তাহলে কি করলাম? jQuery
.com থেকে ডাউনলোড করলাম, এখান থেকে কম্প্রেস ভার্সনে ক্লিক করে কপি করে আমার একটা ফাইলে পেস্ট করে দিলাম, jQuery-base2.js। এই যে এই নাম, ফাইল নামটা কপি করে দিচ্ছি। আচ্ছা, আমরা একটা ফাইল তৈরি করি, এখানে তো ফাইল তৈরি করাই আছে, এটা ডিলিট করে দিলাম। এখন আমরা যে করব কি, আমরা HTML ফাইল তো তৈরি করতে পারি, তাই তো? পারি না? একটা HTML ফাইল নিলাম। আচ্ছা, নেওয়ার পরে এই যে টাইটেলের নিচে ওই ফাইলটাকে আমাকে ইয়ে করে দিব, লিঙ্ক করে দিব স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে। স্ক্রিপ্ট এখানে দিব সোর্স ইকুয়াল কোলন দিলাম। এখন ওই ফাইলটার নাম আমি কপি করেছি, এটা jQuery-base2.js। এই হচ্ছে আমার কাজ। কথা কি বুঝাতে পেরেছি? এখন আমরা যে কাজ করব, আমরা যে ফাংশনগুলো এর আগে দেখছিলাম সেই ফাংশনগুলো লিখব। ফাংশনগুলো আমি এখানে লিখতে পারি, হেডের ভিতরে লিখতে পারি, ওই যে আমরা একটু আগে প্রথম দিকে যেগুলো দেখলাম, আমি বডির ভিতর লিখতে পারি বা একদম শেষেও লিখতে পারি। তো এখানে স্ক্রিপ্ট ট্যাগের ভিতর লিখব, স্ক্রিপ্ট ট্যাগের ভিতর লিখব, কি লিখব মনে আছে? আবার সেই কাজ করছি, খেয়াল করো। এটা এখানে ধরো পি লিখলাম। আচ্ছা, আগে তো পি লিখিনি। আচ্ছা থাকুক, না ওইভাবে না, আমি একটু ইয়ে করে দেখাচ্ছি। আর এখানে আবার ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, এবং এটা তিনটা ফাইল করেছিলাম, করলাম তিনটা, এরকম তিনটা ফাইল করেছিলাম, তিনটা। তো আমরা উপর দিয়েও শুরু করতে পারি, নিচ দিয়েও শুরু করতে পারি। এর আগে নিচ দিয়ে করেছিলাম, এবার উপর দিয়ে করি। ডকুমেন্ট রেডি ফাংশন, তাই না? তাহলে এখানে ডকুমেন্ট, এখানে হবে রেডি, তারপরে হবে ফাংশন। ফাংশন কিভাবে লিখতে হয়, এভাবে। তারপরে সেকেন্ড ব্র্যাকেট হবে, এবং এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর কোড হবে, তাই তো? এই যে, আচ্ছা, এই দুইটাকে ওর ভিতর ঢুকাই দিব। তারপরে কি ছিল, আমরা প্রথম প্রস্তুতির জন্য লিখেছিলাম বাটন ক্লিক। বাটন ডকুমেন্টে কিন্তু কোটেশন নেই, বাটনে কোটেশন আছে, ওটা স্পেশাল কেস, আর সবগুলোই কোটেশন আছে। বাটন ক্লিক, বাটন ক্লিক ও ফাংশন। ফাংশন হলে কি হবে, এরপরে ফাংশন হবে, ফার্স্ট ব্র্যাকেট হবে, শেষে সেকেন্ড ব্র্যাকেট হবে, এবং এর ভিতর কোড যাবে। কোনটা যাবে, একটা বাকি আছে, সেইটাকে ঢুকাই দিই। এখানে কি বলেছিলাম, একটা সিলেক্টর হবে, যেমন ধরো পি, আর একটা বলছি হাইট। ক্লিয়ার? এই কাজই তো করেছিলাম তখন। আচ্ছা, ক্লিক বানান কি লিখেছি, ক্লিক হলো। আচ্ছা, তাই আমার এই যে বাটন নামে একটা জিনিস, প্যারাগ্রাফ, এসব কি আছে আমার ডকুমেন্টে? তাহলে এই দুটো তৈরি করে নিতে হবে। আমি একটা বাটন তৈরি করি, এর নাম দেই ক্লিক অ্যান্ড হাইট, যে কোনো নাম দিতে পারি, আমার ইচ্ছা। আর একটা প্যারাগ্রাফ তৈরি করব। প্যারাগ্রাফ, সহজ কাজ করি, লরেম লিখে দিলাম। তাহলে একটা বাটন নিলাম, একটা প্যারাগ্রাফ নিলাম, এবং এখানে বলছি বাটনে যখন ক্লিক করব তখন প্যারাগ্রাফটা হাইড হবে। ঠিক আছে? তুমি যদি একটা এক্সাম্পল বলছো, বাকি এক্সাম্পল তুমি নিজেই করতে পারবা, আমার আর খুব বেশি বোঝানোর তেমন কিছু থাকবে না। বাটনে ক্লিক করলে প্যারাগ্রাফটা হাইড হবে। ডকুমেন্ট নিয়ে একবার বলেছি, আর একটু পরে বলি, এটা মনে করো এমনিই দিলাম। আপাতত তো এইটুক মনে রাখো, এইটুক হচ্ছে মূল কাজ। বাটনে ক্লিক করলে প্যারাগ্রাফে হাইড হবে। আমি উল্টা কাজও করতে পারতাম,
প্যারাগ্রাফে ক্লিক করলে বাটন হাইড হবে, এটাও করতে পারতাম। যাই হোক, আচ্ছা সেভ করি, রান করি। আমার কথা হচ্ছে এই যে বাটনটা, এই বাটনে যদি আমি ক্লিক করি তাহলে প্যারাগ্রাফটা হাইড হয়ে যাবে, তাই তো? এই বাটনে যদি আমি ক্লিক করি তাহলে প্যারাগ্রাফটা হাইড হয়ে যাবে। দেখো হাইড হয় কিনা, হাইড হয়ে গেল। আচ্ছা, এখন ধরো এই যে প্যারাগ্রাফটা, এখানে যদি আমি একটা স্টাইল দিয়ে দিই, স্টাইল ডিসপ্লে নান, তাহলে কি হবে? আমি যদি এই প্যারাগ্রাফের স্টাইল দিই ডিসপ্লে নান, তাহলে কি হবে? তাহলে এই এলিমেন্টগুলো, এর ভিতরের যে আছে, কন্টেন্ট আছে, এই কন্টেন্টগুলো আসলে শো করবে না, দেখাচ্ছে না, তাই তো? দেখাচ্ছে কি? কেন দেখাচ্ছে না? ডিসপ্লে নান করে দিয়েছি, একটা সিএসএস লিখেছি ডিসপ্লে নান। এখন যদি দেখাচ্ছে না, এখানে হাইডের জায়গায় যদি আমি শো লিখে দিই, জাস্ট এখানে আমি শো লিখে দিব, তাহলে কি হবে? যে ওইটা এখন ক্লিক করলে শো করবে। দেখো এখন হাইড অবস্থায় আছে, ক্লিক করছি, ওটা শো করছে, তাই তো? নর্মালি হাইড অবস্থায় থাকছে, আমি যখনই এটা ক্লিক করছি ওর সাথে সাথে শো করছে, দেখছো? তাহলে হাইড হলো, শো হলো। দেখো এখানে শুধু একটা জায়গায় আমি চেঞ্জ করছি, আর একটা আছে টগল। টগল টগল করলে কি হয় দেখা যাক, আমরা ফলাফল দেখে বলি। একবার ক্লিক করছে, একবার শো করছে, একবার ক্লিক করছি, একবার হাইড করছে। টগল বিপরীত অবস্থা, শো এবং হাইড উভয়টা একবার করলে যা হবে, অন্যবার করলে তার বিপরীত ঘটনা ঘটবে। যে কারণে আমি বলছিলাম যে তুমি কমন স্ট্রাকচার যেটা, এটা যদি একবার করে নিতে পারো, তারপরে তোমার কিন্তু এমন কিছু জটিল না। তো এইখানে অনেকগুলো ডলার সাইন আছে, ব্র্যাকেট আছে, এটা সেটা আছে, এই কারণে প্রথমবার একটু সমস্যা মনে হয় এবং এটা মুখস্থ রাখতে হয়, তা না হলে কিন্তু মনে থাকে না কখনোই, ওটা লিখতে যেয়ে এলোমেলো হয়। এবং আমি যে সিস্টেম দেখাইছিলাম, ওই সিস্টেম যদি তুমি ফলো না করো, ব্র্যাকেট ভুল হবেই নিশ্চিত। এবং একটা জিনিস খেয়াল করবা, ডকুমেন্ট রেডি হচ্ছে, এরপরে ফাংশন আছে, এবং বাটন ক্লিক হচ্ছে একটা ফাংশন। আর এখানে কি কাজ হবে সেটা কি বলেছিলাম, যে পি প্যারাগ্রাফটা টগলিং করবে হাইড এবং শো এর মাঝে, কখন? যখন বাটন ক্লিক করব। এবার দেখো আমি ক্লিক দিব না, আমি এখানে দিব মাউস, একটু খেয়াল করো, মাউস এন্টার বা মাউস ওভার। এটা দিয়ে আমি বুঝাচ্ছি যে জাস্ট মাউস ওর উপর নিয়ে গেলেই হবে। কার উপর? বাটনের উপর মাউস ওভার করলে ওই পিটা শো করবে একবার, হাইড করবে একবার, জাস্ট মাউসটা নিয়ে যাব। দেখো হচ্ছে, মাউস নিয়ে গেলে হচ্ছে, রিফ্রেশ করা হয়নি, সুতরাং আমরা রিফ্রেশ করি। নর্মালি হাইড আছে, ডিসপ্লে নান করেছি বলে, নান না থাকলে শো করতো। এবার দেখো মাউস নিয়ে যাই ওর উপর, দেখছো? একবার নিয়ে গেলে শো করছে, আর একবার নিয়ে গেলে হাইড করছে। তাহলে এই কাজ করতে গেলে যত জাভাস্ক্রিপ্ট লেখা লাগতো, ওই এক ক্লাসে আমাদের হতো না। তো আমরা একেবারেই যে কোয়ারি দিয়ে এটা খুব সংক্ষেপে কাজটা করতে পারছি, বুঝেছো? খুব সুবিধা এটা। আবার ধরো মাউস তো ওভার নিয়ে গেলে, মাউস লিভ করলে, ওর উপর থেকে যখন মাউস সরিয়ে নিয়ে আসবো, তখন যদি চাই যে এই কাজটা হবে, মাউস যখন লিভ করবে তখন যদি আমি এটা চাই, তাহলেও হতে পারে, বুঝতে পারছো? মাউস লিভ করলে, এর উপরে নিয়ে গেলে কিছু হচ্ছে না, আমি যখন ছেড়ে দিব, এটাকে যখন সরাই নিয়ে আসবো, তখন এটা হবে, তাই তো? মাউস লিভ, মাউস এন্টার, মাউস ওভার, মাউস লিভ, এরকম বিভিন্ন ফাংশন আছে। এই ফাংশনগুলো শুধু জানতে হয়, আর যে কোয়ারি দিয়ে খুব চমৎকার চমৎকার ইফেক্ট তৈরি করা যায়। আচ্ছা,
তো আমি এটা মুছে দেই, আমাদের এটা ডিসপ্লে নান রাখতে চাচ্ছি না আমি। তো আরেকটা লিখি, এখানে নর্মালি ক্লিকই রাখি, ক্লিকস। আর এখানে আরেকটা দেখি ফেড ইন, কি হয় রেজাল্টে দেখব, ফেড হয়ে যাওয়া, এটা বোধহয় একটু একটু বোঝো। তো রিফ্রেশ করি, কাজ করে না কেন? সেভ তো আছে, ফেড ইন ফেড আউট। আচ্ছা, এই ফাংশনটা কাজ করছে না, তো আমরা ফাংশনগুলো একটু দেখে নিব। এই ফাংশনগুলো আমাদের মনে রাখতে হবে যে কি হবে। তো আমরা আরেকটা দেখি, কে যেন বলছিলে যে আমি যদি আরেকটা বাটনে চাইতাম, তাই তো, আমি যদি আরেকটা বাটন চাইতাম, জাস্ট কিছু না, এরকম, এটা আমাদের ছিল হাইট ছিল, থাকুক। এই যে অংশটা দেখো, এই $2 এখানে শেষ হয়েছে না, এটা কপি করে দিলাম Ctrl+Shift+V ধরে। এখন যদি আমি আরেকটা বাটন চাইতাম, তাহলে তো বাটন তো আমাকে আরেকটা তৈরি করতে হতো, এখানে তৈরি করতে হতো না? তো আমি আরেকটা বাটন তৈরি করে আসি, বাটন ডট এবিসি দিলাম। কি হবে? একটা ক্লাস নিলাম এবিসি, তাই তো, একটা বাটন, এখানে আমি বললাম বাটন 2, সেভ করি। এখন আমি এখানে জাস্ট ডট এবিসি বলবো, এবিসি বললে এই যে ক্লাস, ওই বাটনকেই বুঝাবে, তাই তো। এটাই যখন ক্লিক করব তখন ওটা তো হাইড হচ্ছে। আচ্ছা, এখানে লিখি মাউস ওভার, মাউস ওভার। আচ্ছা, দেখো কি করলাম, প্রথমটা তো আমাদের ঠিক আছে, বাটনে ক্লিক করলে আমাদের এটা হাইড হয়ে যাবে। আর যেটার ক্লাস আছে এবিসি, সেটার উপরে মাউস নিয়ে গেলে হাইড হয়ে যাবে। তাহলে যেটাই শুধু বাটন, এখানে একটা সমস্যা আছে, কারণ এটাও তো বাটন, এটাও যেহেতু বাটন, আমি এটারও একটা কিছু ক্লাস দিয়ে আসি। এটা ধরো আইডি দিয়ে আসি, আইডি XYZ। এখন দেখো আইডি যেহেতু আমি হ্যাশ দিলাম XYZ, এবার কি বলছি, XYZ যেটা সেটাই ক্লিক করলে হাইড হবে, আর এবিসি যেটা সেটাই মাউস উপরে নিয়ে গেলে হাইড হবে। তো আমরা দেখি, রিফ্রেশ করি, উপরেরটা ছিল আমার কি XYZ না এবিসি, XYZ এটাই ক্লিক করলে হাইড হবে, তাই তো। আর নিচেরটা যেটা বাটন 2, এটাই বলছিলাম মাউস ওভার করলে হাইড হবে। তাহলে দুইটার উপর ইফেক্ট করলাম। আচ্ছা, আমি যদি বলতাম যে না আরো প্যারাগ্রাফ আছে, সেটার উপরে ইফেক্ট ফেলুক, তাহলেও হতে পারে। কিভাবে? আমার তো একটা প্যারাগ্রাফ আছে এখানে, তাই না? আমার ধরো আরেকটা নিলাম, এইসন ডট হেডিং, একটা এইসন নিলাম ট্যাগ, যার ভিতর হেডিং, আমি লিখলাম দিস ইজ এ হেডিং। তাহলে কি হবে, আমার আরেকটা এইসন আছে, আমি এটার উপর ইফেক্ট দিব, তাই হেডিং আছে, এটা কপি করলাম Ctrl+C, আমি ধরো এইটার উপর পেস্ট করে দিলাম Ctrl+V। তাহলে এটাকে আমি বলছি সরি, এখানে এবিসি থাকুক, এখানে কপি করে দিই, ভুল জায়গায় দিয়েছিলাম। এবিসিতে মাউস ওভার করলে আমার হেডিংটা হাইড হয়ে যাবে, তাই তো। কি বললাম, এবিসি দ্বিতীয় বাটন 2তে যখন আমি মাউস নিয়ে যাব তখন এটা হাইড হয়ে যাবে। তো দেখি, রিফ্রেশ করি,
এই যে হেডিং, এখানে কোনো ইফেক্ট নাই, এখানে গেলে কিছু হয় না, এটা ক্লিক করলে ওটা হাইড হয়ে যায়। আর বাটন 2-তে এটা হচ্ছে এবিসি আমাদের, এর উপরে মাউস নিয়ে গেলে ওটা নিচেরটা হাইড হয়ে যাবে। এটা হাইড না কি লিখেছি, হাইডই তো লিখেছি, ডট এবিসি। ও ডট দেয়নি, আচ্ছা ডট দেয়নি, কারণ ওটায় হেডিং এর এখানে ক্লাস ছিল হেডিং, ওটা তো ট্যাগ না, সুতরাং ডট দিতে হবে, ক্লাস বলে এটা ডট দিতে হবে। আচ্ছা তাহলে দেখো রিফ্রেশ করি, আমি এখানে মাউস নিয়ে গেলে হাইড হয়ে যাচ্ছে, যখনই এখানে মাউস নিয়ে যাচ্ছি সাথে সাথে হাইড হয়ে যাচ্ছে। যে কোয়ারি যদি শিখতে চাও, এই প্রাথমিক জিনিসগুলো, দুই একটা জিনিস যদি ঠিক মতো আর আয়ত্তে থাকে, বাকি অংশটা কোনো ব্যাপারই না, বাকি অংশটা কোনো ব্যাপারই না, শুধু জিনিসগুলো জেনে রাখলে, শুধু নামগুলো মনে থাকলেই হয়ে যাবে, কোনো বিষয় না। তাহলে আমরা যে কোয়ারির কাজ শুরু করলাম। যে কোয়ারির জন্য আমরা কি করেছি, jquery.com থেকে আমাদের যে কোয়ারির যে স্ক্রিপ্ট যে ফাইলগুলো আছে সেগুলো কপি করে এনেছি, তাই তো? কপি করে এনে আমাদের একটা এই যে jQuery base2.js এর ভিতর এটা রেখে দিয়েছি। এই কোডগুলো এখানে আছে, ওই যে কোডগুলো কপি করেছি সব এখানে আছে, তাই তো? এখানে আছে, এই কোডগুলো ব্যবহার করেছি আমার ফাইলে। কিভাবে ফাইলে ব্যবহার করেছি, আমার স্ক্রিপ্ট ট্যাগের ভিতর এটাকে লিঙ্ক করে দিয়েছি সোর্স দিয়ে, এসআরসি দিয়ে। আচ্ছা, এরপরে আমরা স্ক্রিপ্ট লিখেছি, এখানে লিখেছি আমরা বডি শেষ হওয়ার আগে লিখতে পারি, আবার আমরা হেড ট্যাগের ভিতরে এই স্ক্রিপ্টের নিচেও লিখতে পারি। কথা বুঝেছ? না, ওর ভিতরে লিখবো না, এখানে যদি লিখতে চাই তাহলে এখানে লিখবো। আলাদা একটা স্ক্রিপ্ট ট্যাগ নিব, এখানে নিব এবং এর ভিতরে লিখব। আমি যে স্ক্রিপ্ট এখানে লিখেছি নিচে, এই যে এখানে যেটা লিখেছি, এই জিনিসটা ওখানে না লিখে আমি এখানে লিখতে পারি, একই রকম কাজ করবে। তাহলে প্রশ্ন থেকে যায় যে আমি এটা নিয়ে কোনো কথা বলিনি, ডকুমেন্ট রেডি ফাংশনটা কি জিনিস? ডকুমেন্ট রেডি ফাংশন হলো যে আমার, যেমন ধরো এখানে যখন ফেসবুক আমি করছিলাম, দেখো ঠিক মতো আসেনি, আসছে কি? আমার ফেসবুক কি ঠিক মতো আসছে? নেট স্লো, অনেকে ইউজ করছো নেট স্লো। এখন ধরো একটা ছবি আসবে, এটা আসবে, সেটা আসবে, এটা আসার আগেই যদি আমার জাভাস্ক্রিপ্ট কাজ শুরু করে, তাহলে একটা ঝামেলা তৈরি হতে পারে। ঝামেলাটা কি তৈরি হয়, ধরো আমার এই ছবিটা আসবে, তার আগেই ছবির উপর একটা ইফেক্ট দেওয়া আছে, তা হেড অংশে লিখলে, এখানে যদি আমার স্ক্রিপ্ট থাকে হেডের ভিতর, তাহলে এটা ক্যাসকেডিং বলে এটা আগে কাজ শুরু করে, আর ছবি আছে হয়তো আমার এখানে নিচে। কথা বুঝেছো? ছবি লোড হয়ে পারেনি, জাভাস্ক্রিপ্ট লোড হয়ে গিয়েছে। জাভাস্ক্রিপ্ট তার ইফেক্ট কাজ করা শুরু করবে কোন ছবির উপর করবে? যে ছবি এখনো লোড হয়নি। তাহলে একটা ঝামেলা তৈরি হয়। এই জন্য ওর থেকে মুক্তি পাওয়ার জন্য ডকুমেন্ট রেডি ফাংশন ব্যবহার করি। ডকুমেন্ট রেডি ফাংশন হলো যতক্ষণ পর্যন্ত HTML এর যত এলিমেন্ট আছে, যত কন্টেন্ট আছে, সব লোড না হওয়া পর্যন্ত এর ভিতরের এইগুলো কাজ করবে না। এই কাজ যাতে আগেই শুরু না করে তার জন্য যখন ডকুমেন্টকে রেডি পাবে তখন ফাংশনগুলো কাজ করা শুরু করবে। এই জন্য প্রোটেকশনের জন্য আমরা এটা লিখি। এই জন্য এটা একবার লিখলেই হয়, এটা বারবার লেখা লাগে না, এবং এর ভিতরে যা কিছু আমরা বারবার লিখতে থাকি। এভাবে আসলে আমাদের এগুলো কাজ করতে থাকে। এবার আমরা একটু নতুন জিনিস জানবো, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, CDN। পৃথিবীর যে বিভিন্ন বড় বড় কোম্পানি আছে এই সফটওয়্যারের উন্নয়নের জন্য, তার ভিতর যেমন গুগল, মাইক্রোসফট, নেটফ্লিক্স বা আর কি কি আছে, বিভিন্ন কোম্পানি আছে, তারা করেছে কি, এই jQuery ফাইলটা তাদের ওয়েবসাইটে দিয়ে রেখেছে। তারা কোড ডেলিভারি দেয়, তাদের সার্ভারে এটা আছে। এখন
তুমি যখন তোমার এখানে এটাকে কপি করছো তখন লোড হবে হচ্ছে তোমার ফাইল থেকে, আর যদি ওদের লিঙ্কটা ধরিয়ে দাও তাহলে কি হবে, কোডটা নিবে ওদের সার্ভার থেকে, তোমার সার্ভারের থেকে ওর সার্ভার নিশ্চিতভাবেই অনেক হাই স্পিডি হবে, তোমার সার্ভারের উপর লোড কম পড়বে। এই কারণে আমরা সরাসরি এখানে লিঙ্ক না করে আমরা ওদের সিডিএন থেকে নিয়ে নিতে পারি। সরি, আচ্ছা, তো কপি করাতে কোনো হয়তো সমস্যা হচ্ছে, যেভাবে হোক আমরা কপি করেই করেছি, আমিও কপি করেছি, তোমরা দেখেছো। সুতরাং কপিতে কোনো জায়গায় সমস্যা হচ্ছে, তো এটা হয় কি যে তুমি বারবার কপি করবে না, যে কোডটা কাজ করে সেই কোডটা ডাউনলোড করে ব্যবহার করতে হয়। তো কোনোভাবে সমস্যা হচ্ছে বা যখন তোমার এখানে সেভ হচ্ছে তখন কোনো একটা বাদ যাচ্ছে, কিছু একটা হচ্ছে। আমি সিস্টেম দেখালাম, এখন নতুন একটা সিস্টেম দেখাচ্ছি, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। তো আমরা একটু দেখে নিব সেগুলো কি জিনিস। যেমন ধরো গুগলের কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক আছে, গুগল সিডিএন, আমরা যদি লিখে দিই, বিভিন্ন রকম এরকম কোডের সহযোগিতা তারা দিয়ে থাকে, ওপেন সোর্স প্ল্যাটফর্ম বলে বিভিন্ন ধরনের নেটে তারা সহযোগিতা দেয়। লিঙ্কটা শুধু লিখে দিতে হয়, আমাদের শুধু লিঙ্কটা জানলেই হয়। তুমি নেট থেকে নিতে পারো অথবা অন্য কোনো ফাইল থেকেও আমরা নিতে পারি। তো আমি নেট থেকে দেখাচ্ছি, এই জন্য আমি তো আমার কাছে কপি করা আছে, সেখান থেকে দিতে পারি। তো এই যে developers.google.com বা ক্লাউড থেকে আছে, বিভিন্ন জায়গায় আছে। আমরা এখান থেকে দেখো developers.google.com, এখানে লাইব্রেরিজ বলে একটা জিনিস আছে, একটু দেখে নাও। তারপরে লাইব্রেরিজ, এর ভিতর একটা ট্যাগ আছে, এই যে স্ক্রিপ্ট ট্যাগ, দেখছো? এই যে আমি সিলেক্ট করে যাচ্ছি, এইটুকু এই যে কোডটা ajax.googleapis.com/ajax libraries jQuery 3.1.0 আছে এখানে। তার মানে 3.1.1 আমরা যেটা ব্যবহার করছি ওটা লেটেস্ট, কিন্তু এরা সম্পূর্ণ চেক না করে ওটা ওদের লাইনে দেয় না, সার্ভারে দেয় না। এই কারণে এরা একটু আগের ভার্সন দিয়েছে, কিছু না। এখানে এই স্ক্রিপ্টটা আমি একটু কপি করে নিব। কপি করার সময় খেয়াল রাখবা যে অতিরিক্ত কোনো জিনিস যেন কপি না হয়। ঠিক এখান থেকে শুরু হবে আর এখানে শেষ হবে। এটা কপি করলাম Ctrl+C দিয়ে, আর তোমার যে ফাইল আছে এই ফাইলে এখানে তুমি পেস্ট করে দাও। আচ্ছা, এখানে আমার আগে একটা স্ক্রিপ্ট লেখা ছিল ভুলে, সেটা রয়ে গিয়েছে। আচ্ছা, এটা তাহলে এটা হচ্ছে গুগলের সিডিএন ব্যবহার করলাম আমি, googleapis.com থেকে আমাদের jQuery-র এইটা ভার্সনটা আমি নিয়ে নিলাম। এখন হবে কি, এটা লোড নেওয়ার সময় দুই জায়গা থেকে লোড নিতে পারে, এক হচ্ছে তোমারটা থেকে আর একটা হচ্ছে এখান থেকে। তো তোমারটা থেকে যদি না নিতে চাও এটা কমেন্টের ভিতর দিয়ে রাখলে, এটা তো এখানে হবে না, সরাসরি ডিলিট করে দিই। এটা ধরো কেটে দিলাম, সেভ করলাম, দেখি আমার কোড এখন কাজ করে কিনা, তাই তো? এখন কোত্থেকে নিবে? ইন্টারনেট থেকে সরাসরি নিবে, গুগলের কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক বা সিডিএন থেকে নিবে। এখানে একটা তো রয়ে গিয়েছে, দেখেছো? স্ক্রিপ্ট, আরে দেখছো? এই যে এই কাজ যেন না হয়, আমাদের এটা কোত্থেকে আসলো? এই যে এই সমস্ত এলোমেলো জিনিস যদি হয় তাহলে কিন্তু আর কোনো কাজ করতে পারবে না। আচ্ছা, তো আমরা কি করব, আবারও দেখি। আমার এই অবস্থায় ছিল, আমি খেয়াল না করেছিলাম, তোমরাও এই ভুল করতে পারো। এখান থেকে কপি করে নিলাম Ctrl+C দিয়ে, কপি করে নিয়ে এখন এর নিচে এটা Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম, আর কোনো কাজ নেই। সেভ করব, তাই তো? এখন আমার উপরেরটা আমি রাখতেও পারি, তুলে দিতে পারি। তুলে দিলাম, সেভ করলাম, এটা রান করি, হয় কি না? এটা আসছে, এখানে নিয়ে যাই, কাজ করছে, ক্লিক করি, কাজ করছে না? এখন তো আমি সেই ইয়েগুলো রাখিনি,
দেখো এখন দেখো স্লো হয়ে গিয়েছে, এখন দেখো স্লো হয়ে গিয়েছে। এর কারণ হলো যে ও কিন্তু ইসের থেকে লোড নিচ্ছে, ইন্টারনেট থেকে লোড নিচ্ছে। এই যে আমার সেই রেখেছি। এখন প্রশ্ন হলো যে আমরা একটা রাখবো না দুইটাই রাখবো। এই দুইটাই রাখবো না একটা রাখবো? আসল কথা আমরা দুইটাই রাখবো। যদি কোনো কারণে ইন্টারনেট কানেকশন না থাকে তখন এটার থেকে কাজ করবে, আর যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে সরাসরি গুগল থেকে কাজ করবে। এবং এই গুগলেরটা নিচে রাখতে হবে, তোমারটা উপরে রাখতে হবে। যেটা যত নিচে তার প্রায়োরিটি তত বেশি, বুঝেছ? এটা দুটা রেখে দিয়ে আমি কাজ করব। আমরা এভাবেও কাজ করতে পারি, সরাসরি এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করে সেটা দিয়ে আমরা কাজ করতে পারি। আবার যে কোয়ারি ফাইল একটা আমি সরাসরি লিঙ্ক করে দিয়ে আমার হার্ড ডিস্ক থেকে সেটাও করতে পারি, বা আমার সার্ভার থেকে। এভাবে দুইভাবে আমরা কাজটা করতে পারি। তো এই হলো আমাদের